জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই সময়টাকে ডেঙ্গুর একদম চূড়ান্ত পর্যায়ে বলে, কারণ বর্ষাকালে যে কোনো জায়গায় কিন্তু পানি জমে যায়, যার ফলে এডিস মশা বেশি হয়। আর এর পরবর্তীতে দেখা যায় ডেঙ্গু রোগীর পরিমাণ কিন্তু আমাদের হাসপাতালগুলোতে একটু বেড়েই যায়। ডেঙ্গু রোগ হওয়ার সময় পজিটিভ হলে এবং হওয়ার পরে যখন সুস্থ হয়ে যাচ্ছেন, পরবর্তীতে নানা রকম শারীরিক পরিবর্তন হয়। কিভাবে এই শারীরিক পরিবর্তনগুলো খাবারের মাধ্যমে আপনি ব্যালেন্স করতে পারবেন, দর্শক আজ পুরো অনুষ্ঠান জুড়ে জানবো আমরা সে বিষয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক আজ আমরা কথা বলবো ডেঙ্গু হলে কি খাবেন, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি এবং একই সাথে আমাদের সাথে অনলাইনে আরেকজন অতিথি আছেন। পরিচয় করে দিতে চাই শায়লা পারভিন পপি, পুষ্টিবিদ, নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল। আমাদের অতিথি স্টুডিওতে আসবেন, তার জন্য আমরা কিছুটা সময় অপেক্ষা করব। তবে আমাদের সাথে অনলাইনে কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের আরেকজন অতিথি জাহিদা সুলতানা, পুষ্টিবিদ, জামালপুর ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জাহিদা সুলতানা। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত ইনভাইটেশন দেওয়ার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমরা ডেঙ্গু রোগীদের তথ্য নিয়ে আমরা কথা বলবো, এবং এই সময়টাতে যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়, সেই ক্ষেত্রে তাদের আশা করি খুবই উপকার হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাহিদা সুলতানা। আর দর্শক আপনারাও কিন্তু আমাদের সাথেই থাকবেন, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি প্রশ্ন করবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে। আপনার প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা নানা রকম প্রশ্নের উত্তরও পাবো। আর অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, চাইলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে চলে যাচ্ছি দর্শক আমাদের মূল অনুষ্ঠানে, যেখানে আমি জাহিদা সুলতান আপনার কাছে একটু জানবো, যেহেতু আজকে আমরা ডেঙ্গু রোগীরা কী খাবেন সেই বিষয়ে জানবো। তবে তার আগে শুরুতে যেটা জানবো যে ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হচ্ছেন তাদের আসলে শরীরে কী কী ধরনের পরিবর্তন মূলত হয়, এই বিষয়গুলো একটু আপনি সংক্ষেপে বলবেন। জি, ধন্যবাদ। ডেঙ্গু রোগীদের যেটা প্রথম এবং প্রধান সিমটম থাকে সেটা হচ্ছে তীব্র জ্বর থাকে এবং প্রচন্ড গায়ে ব্যথা, সেই সাথে অনেক বেশি জয়েন্ট পেইন থাকে। তো প্রথম দিকে কিন্তু শুধুমাত্র জ্বরটাই দেখা দেয় এবং মাসেলগুলো খুব ব্যথা হতে থাকে। পরবর্তী সময় কিন্তু তার জয়েন্ট পেইন খুব বেড়ে যায় এবং সেই সাথে হজমজনিত জটিলতাও কিন্তু দেখা দেয়, এবং সেই সাথে কিছুটা পেট ফাঁপা হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডায়রিয়াল ইস্যুও কিন্তু তৈরি হয়। প্রথম দিকে পেট ফাঁপা ব্লটিং এর মতো হয়, পরবর্তী সময় দেখা যায় যে তার ডায়রিয়াল ইস্যু তৈরি হয়ে যাচ্ছে এবং সেই সাথে বমি এবং বমির ভাবও হতে পারে। এগুলোই মূলত দেখা যায় ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে। আচ্ছা, ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা জানি যে তাদের রক্ত পরীক্ষা করলে দেখা যায় প্লাটিলেট লেভেলটা কমে যায়, তার সাথে অনেক সময় হিমোগ্লোবিনের লেভেলটাও কমে যায়। রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিন লেভেলটা কমে যাওয়াটা এটা কিন্তু অনেকের মধ্যে এই সমস্যাটা থাকে, যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রেও হয়। তাছাড়াও কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে বিশেষ করে নারীদের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল অনেকটা কমে যায়। আপনি প্রথমে একটু বলবেন যে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে আসলে কি করবে তাদের যদি এরকম হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়, এবং তারপরে আমরা একটু জানবো যে আসলে নারীদের ক্ষেত্রে কিভাবে কি করলে আসলে এই হিমোগ্লোবিন লেভেলটা বাড়ানোটা সম্ভব হয়। ডেঙ্গু রোগীদের প্লাটিলেট এবং হিমোগ্লোবিন কমে যায় একেবারে কমন একটা ব্যাপার থাকে। তো হিমোগ্লোবিন আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আমাদের দেশের মেয়েদের কিন্তু হিমোগ্লোবিন লেভেল খুবই পোর। সেটা 10 ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি যে 10, 10.5 এর উপরে কখনোই আমরা পেশেন্টদের ক্ষেত্রে পাই না। তো হিমোগ্লোবিন ইমপ্রুভ করার জন্য যে খাবারগুলো বেশি প্রয়োজন, আমরা দেখা যায় যে সবাই কিন্তু চিন্তা করে যে হিমোগ্লোবিন বেড়ে গেলে হচ্ছে যে ডালিম, আনার এই ধরনের খাবার খেয়ে থাকে, কিন্তু হিমোগ্লোবিন দ্রুত যদি কেউ বাড়াতে চায় তাহলে এনিমেল সোর্সটা তার বেশি কাজ করবে, যেমন কলিজা, গরুর মাংস, ডিম, এই ধরনের খাবার কিন্তু আপনাদের হিমোগ্লোবিন লেভেল বাড়াতে সাহায্য করবে। এবং পাশাপাশি যদি গাঢ় সবুজ রঙের যে কোনো শাক, সাথে হচ্ছে মসুরের ডাল, এগুলোতে আমাদের মসুরের ডালে ঠিক হিমোগ্লোবিন থাকে না, বাট ফলিক অ্যাসিডটা বেশ ভালো মাত্রায় পাওয়া যায়। আর হিমোগ্লোবিনটা বডিতে অ্যাবজর্ব হওয়ার জন্য ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে। অ্যাবজর্পশনের জন্য আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো যদি খাই, সেই ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন লেভেলটা খুব দ্রুত বাড়ে। আর আরেকটা ব্যাপার, একটু ভুল ইনফরমেশন আমি একটু বলতে চাই সেটা নিয়ে, যে আমাদের দেশের মেয়েরা যখন হিমোগ্লোবিন কমে যায় খুব বেশি বেশি দুধ খেতে থাকে। তো মনে রাখবেন যে দুধে কিন্তু আসলে আয়রনের মাত্রাটা খুব একটা থাকে না, নাই বললেই চলে। হ্যাঁ, সেই জন্য আমরা মাছ মাংস একটা ডিম কুসুম সহ, সেই সাথে যদি আমরা কলিজা, গরুর গোশত খাই তাহলে কিন্তু হিমোগ্লোবিনটা খুব দ্রুত বাড়বে। পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো থাকে সেগুলো খেতে হবে।
আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই আপনার কাছে যে অনেক সময় চিকিৎসকরা বলেন যে আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো আছে, বিশেষ করে কচু জাতীয় শাক হতে পারে, কচুর যে ধরনের সবজিগুলো আছে সেগুলো অনেক বেশি করে খেতে বলে, তাতে কি খুব উপকার পাওয়া যায়? জি, অবশ্যই উপকার পাওয়া যায়। ওই যে বললাম যে গাঢ় সবুজ রঙের যে কোনো হচ্ছে শাকসবজিতে আপনি হচ্ছে মানে হিমোগ্লোবিনটা বাড়াতে পারেন। তবে প্ল্যান্ট সোর্স থেকে, মানে প্ল্যান্ট যে সোর্স গুলো, সেগুলো সোর্সটা বডিতে যতটা না বেশি কাজ করে, এনিমেল সোর্স গুলো তার চাইতে বেশি কাজ করে। তবে আচ্ছা। তার মানে এই না যে আমরা কচু শাক খাবো না। আমরা হুম কচু হুম শাক, তারপর হচ্ছে আনার, হুম হুম হ্যাঁ, এই ধরনের বিট, এই ধরনের খাবারগুলো কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে খুব ভালো সাহায্য করে। বিশেষ করে কালারফুল যে সবজি এবং ফ্রুটসগুলো আছে সেগুলো খুব ভালো কাজ করে, তাই তো? জি। জি। আচ্ছা, জি। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যদি বলে থাকি, তাহলে ডেঙ্গুর যখন একজন রোগী পজিটিভ হয়ে থাকেন, মানে যখন তার জ্বর আসছে বা সে টেস্ট করলো দেখলো সে ডেঙ্গু পজিটিভ হলো, এই সময় শরীরে নানা রকম যে পরিবর্তনগুলো দেখা যায়, তখনকার আসলে ওই মুহূর্তে খাওয়া দাওয়াগুলো আসলে কেমন হওয়া উচিত, যে সে কি ধরনের খাবারগুলো যদি তার ডায়েটে যদি সে রাখে, বা দৈনন্দিন যে সকালে নাস্তাটা, দুপুরের খাবারটা এবং রাতের খাবারটা আলাদা করে আসলে কিভাবে সে মেজারমেন্ট করবে? জি, প্রথমত যখন ডেঙ্গুটা একদম প্রাইমারি স্টেজে থাকে তখন কিন্তু সিভিয়ার ফিভার থাকে, মানে জ্বর থাকে অতি তীব্র মাত্রায়, হুম এবং হুম তখন আমাদের মেটাবলিক রেট কিন্তু খুব বেশি হয়ে যায়। জি মেটাবলিক রেট বেশি হয়ে যায় এবং ইউরিনেশন ঘন ঘন হয়, তখন কিন্তু পানি পিপাসা পায়, শরীর প্রচন্ড ভাবে ডিহাইড্রেট হয়ে যায়। হুম হুম এবং সাথে যদি পাতলা পায়খানা বা বমি থেকে থাকে তাহলে কিন্তু ডিহাইড্রেশনের মাত্রাটা আরো বেশি হয়ে যায়। সেক্ষেত্রে এই ইনিশিয়াল স্টেজে বা প্রাইমারি স্টেজে আমরা যে কাজটা করতে পারি, যারা ডেঙ্গু রোগী আছেন তারা হুম লিকুইড ফর্মে খাবারটা খাবেন, একেবারে লিকুইড খাবার, কিন্তু বারবার করে তরল খাবার বারবার করে খাবেন। কিন্তু লিকুইড খাবারে যেটা ঘাটতি থাকে সেটা হচ্ছে ক্যালোরি বহুল খাবার থাকে না। হুম ডেঙ্গু জ্বরে যেহেতু মুখের রুচিটাও কমে যায়, আচ্ছা সেক্ষেত্রে আমরা খাবারগুলোকে এমন ভাবে খেতে পারি, যেমন হচ্ছে একটা ক্লিয়ার স্যুপ, হুম একটা ভেজিটেবল ক্লিয়ার স্যুপের সাথে আমরা যদি দুটো ডিমের সাদা অংশ দিয়ে খাই, হুম তাহলে ওর সাথে যদি আমরা একটু বাটার অ্যাড করে দিই, তাহলে একটু ক্যালোরি ডেন্স খাবার হলো, এনার্জি নিউট্রিয়েন্ট মানে নিউট্রিয়েন্ট অনেক বেশি হলো, এবং তার হজম শক্তিতে কিন্তু কোনো মানে যে ডিসকমফোর্ট ফিল যেটা সে করছে, হুম সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা তার হবে না। আবার আচ্ছা ঠিক একই রকম ভাবে সে যদি বারবার হচ্ছে একটু শরবত খায়, তবে আমি বলবো চিনির শরবত না খেয়ে গুড়ের শরবতটা খেলে ভালো হয়। হুম 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 গুড় এবং তেঁতুল এ ধরনের কিছু দিয়ে যদি শরবত খায়, হুম গুড়ে যেহেতু আয়রন থাকে তাহলে তার আয়রনের ঘাটতিটাও পূরণ হবে, পাশাপাশি হচ্ছে তার পানির চাহিদাটা পূরণ হবে। ঠিক আচ্ছা একই রকম ভাবে সে ডাবে পানি খেতে পারে, দিনে 2 3টা 4টা পর্যন্ত ডাব সে খেতে পারে। হুম হুম এতে হুম হুম যেটা হবে যে তার হচ্ছে ডিহাইড্রেশন যেটা, মানে যেহেতু ডাবে সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা ভালো থাকে, স্পেশালি হুম পটাশিয়াম বেশি মাত্রায় থাকে, হুম সেক্ষেত্রে তার ইলেকট্রোলাইটও ব্যালেন্স হবে এবং তার পানির চাহিদাটা পূরণ হবে। সোজা আচ্ছা কথায় লিকুইড খাবারগুলোকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে সকালবেলা একটা স্যুপ থাকলো, তার 2 ঘন্টা পরে একটা ফ্রেশ ফ্রুট জুস, সেটা আনারের জুস হতে পারে, পেঁপের জুস হতে পারে, ফলের যে জুসগুলো থাকে। তবে এই সময়ে আমরা ভিটামিন সি সমৃদ্ধ জুসগুলো, যদি তার অ্যাসিডিটির সমস্যা তীব্র না থাকে, হুম 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 তাহলে সেই সময়ে ভিটামিন সি সমৃদ্ধ ফলের জুসগুলো সে নিতে পারে। আচ্ছা পাশাপাশি হচ্ছে টক দইয়ের লাচ্ছি খেতে পারে। হুম 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 এটা টক দইয়ের লাচ্ছিটা খেলে তার হজম শক্তিটাও বৃদ্ধি পাবে। এবং আচ্ছা এই এই খাবারগুলো প্রতি 2 ঘন্টা অন্তর খাবে এবং হুম প্রতি 30 মিনিট অন্তর অন্তর সে নর্মাল পানি খাবে। হুম এতে তার শরীর খুবই ভালোভাবে হাইড্রেট থাকবে। হুম হুম এটা হচ্ছে প্রাইমারি স্টেজে, যখন সে একেবারে প্রচুর জ্বর, সে কিছুই খেতে পারছে না, হুম 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 তখন এই খাবারগুলো কিন্তু তাকে খুব শক্তি দিবে। আরো একটা আচ্ছা খাবারের কথা বলছি, সেটা হচ্ছে যে দুধের সাথে যদি সে কোনো কলা, সাথে হচ্ছে একটা ডার্ক চকলেট হুম হুম ব্লেন্ড করে সে খেয়ে ফেলে, অথবা আচ্ছা দইয়ের সাথে কলা, বিশেষ হুম করে হুম দই, টক দই, কলা, সাথে যদি 1 2টো খেজুর দেওয়া যায়, এটা ব্লেন্ড করে স্মুদির মতো করে যদি সে খেতে পারে, হুম 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 তাহলে তার শরীরে সে খুব দ্রুত শক্তি পাবে। তার গিলতে কোনো অসুবিধা হলো না, কারণ আসলে হুম এই হুম সময় হুম খেতে একেবারেই ভালো লাগে না, এনার্জি লেভেলটা মুখে অনেক কোনো রকম রুচি তাড়াতাড়ি থাকে না। বাড়বে, তাই তো? জি জি, হ্যাঁ। আচ্ছা, এই সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকেরই যে হজমের খুব সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে কি আসলে ভিটামিন সি বা হচ্ছে দুধটাকে কি একদমই অ্যাভয়েড করবে, নাকি সেটাকেও একটা মাত্রায় নিয়ে এসে খাওয়াটা সম্ভব? যদি তার খুব ডায়রিয়াল ইস্যু থাকে হুম এবং খুব সিভিয়ার অ্যাসিডিটি থাকে, তাহলে দুধটা আপাতত অফ রেখে হুম দুধের পরিবর্তে সে দই প্রোডাক্টটা নিতে পারে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, আরেকটা কোশ্চেন প্লিজ আরেকবার। না তাদের যে এই ক্ষেত্রগুলোতে আসলে কিভাবে করবে, যে তারা কি দুধ এবং যে ভিটামিন সি জাতীয় খাবারটা নিতে পারবে আচ্ছা কিনা, আচ্ছা, হজমের যাতে ভিটামিন সি সমস্যা এর না ব্যাপারে, হয়?
জি জি, ভিটামিন সি এর ব্যাপারে একটু বলি। ভিটামিন সি আমরা হচ্ছে পেয়ারা খেতে পারি, আমরা আমলকি খেতে পারি, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। হুম হুম। লেবুটা স্পেশালি আমি একটু অ্যাভয়েড করতে বলবো এই হুম। সময়টাতে, তার কারণ হচ্ছে যে লেবুতে অনেকেরই অ্যাসিডিটি বেড়ে যায়। যদি আচ্ছা। কারো অ্যাসিডিটির সমস্যা না তৈরি হয় হুম তাহলে হুম। সে অনায়াসেই লেবু খেতে পারে। ভিটামিন সি এর অন্য সোর্স গুলো আমরা নিতে পারি, আপেল, পেয়ারা, আমলকি, এই হুম হুম। ধরনের সোর্স গুলো থেকে নিলে ভালো হয়। আচ্ছা, এই সময় তো পাশাপাশি বলছেন যে আমরা তারপর আমরা বেশি করে ফল এবং হচ্ছে লিকুইড জাতীয় খাবারগুলো খেলে তার জন্য জি ভালো হবে। তবে কার্বোহাইড্রেট বা ভাত জাতীয় খাবারের প্রতি আমাদের মধ্যে সবারই একটা কমন ধারণা আছে যে ভাত খেলে বেশি এনার্জি পাবে, এবং এটাকে একটা মিলে রাখার একদম চেষ্টা করে। সেটা কি আসলে রাখাটা সম্ভব, নাকি এটা কোনোভাবে স্কিপ করে অন্য কোনো কার্বোহাইড্রেট সেক্ষেত্রে অ্যাড করবে এখানে? না, আমাদের কার্বোহাইড্রেট মানে ভাতটা স্টপ করার কোনো প্রয়োজনীয়তাই নেই। রোগী যদি মুখে খাবার খেতে পারে, যে হুম সে হুম। চিবিয়ে খাবার খেতে পারছে, আমি যেমন একটু আগে লিকুইড ফুডের কথা বলেছি যে জি। সেটা যদি রোগী একান্তই খেতে না পারে ওই সময়টাতে সে এটা খাবে, তার যখন মুখের রুচি ফিরে অন্তত জ্বরটা কমে যাবে, তখন দেখা যায় যে রোগী সামান্য কিন্তু মুখে খাবার খেতে পারছে, তখন আচ্ছা। সে অনায়াসে সে এক বেলা না দুবেলাও ভাত খেতে পারে। সেক্ষেত্রে নরম ভাত হলে ভালো হয়, হুম হুম। যাতে তার ডাইজেশন ভালো থাকে। আর পাশাপাশি হচ্ছে নরম ভাতের পরিবর্তে যদি সে ভাত না খেতে চায়, সে সাবুদানা দিয়ে দুধ দিয়ে রান্না করে ওই সময়টাতে খেতে পারে। আচ্ছা। তারপর হচ্ছে হালকা মিষ্টি মানে গুড় দিয়ে দুধটা একটুখানি দুধ সর ফেলে দিয়ে মানে নন ফ্যাট মিল্কের মতো করে সেটা অল্প চাল দিয়ে যদি সে একটু পায়েসের মতো খেলো, তাহলে তার এনার্জি ডেন্স একটা ফুড হলো, অল্প খাবার, কারণ এই সময় তো আসলে খুব বেশি খাবার খাওয়া যায় না। জি। সুপি নুডলস খেতে পারে, তবে হুম। নুডলস অন্য কোনো মশলাপত্র ইউজ না করাটাই ভালো। একটা চিকেন স্যুপ বা এগ স্যুপের সাথে আমরা একটুখানি নুডলস অ্যাড করে দিলাম, কার্বোহাইড্রেট মানে ভাতের পরিবর্তে কার্বোহাইড্রেটটা অ্যাড করা কার্বোহাইড্রেটটা গেল। সে নিতে পারছে। আচ্ছা, ডেঙ্গু রোগীর তো আসলে কোনো বয়স নেই, যে কোনো বয়সে আসলে এই রোগে আক্রান্ত হতে পারে। এখন যদি কোনো বয়স্ক ব্যক্তি যাদের হচ্ছে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, দুটোই আছে, সেক্ষেত্রে আসলে তারা যদি জি, আক্রান্ত হয়ে যায় তখন আসলে ডায়েটটা কিভাবে তারা ফলো করবে, বা খাওয়া দাওয়ার ব্যাপারটাকে সে কিভাবে আলাদা করে দেখবে? আচ্ছা, ডায়াবেটিক পেশেন্টের বেলায় যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে যে আমরা মানে নন ডায়াবেটিক যারা আছি আমরা যদি না খেয়েও থাকি আমাদের কিন্তু হাইপো হওয়ার টেন্ডেন্সিটা থাকে না, হুম হুম। কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের কিন্তু হাইপো হওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি খুব থাকে। বেশি। সেক্ষেত্রে তাকে অল্প মাত্রায় প্রতি 3 ঘন্টা অন্তর তাকে কিছু খেতে হবে। নট আচ্ছা। অনলি লিকুইড ফুড, তাকে সেমি সলিড বা সলিড ফুড গুলো তাকে আমাদের ট্রাই করতে হবে, যে এই খাবারগুলো যেমন হচ্ছে আমি নরম জাউ ভাত, শিং অথবা মাগুর মাছ দিয়ে অল্প অল্প করে বারবার খেতে পারে। হুম সাবুদানাটা সে ডায়াবেটিক চিনি দিয়ে রান্না করে খেতে পারে। হুম। তার সে ফলের জুস খেতে পারে, যেহেতু ডায়াবেটিক মানে জ্বরের পাশাপাশি ডায়রিয়া এবং আপনার মুখের বমির একটা ভাব থাকে বা বমিটা হয়েও যায়, সেক্ষেত্রে কিন্তু তার ডায়াবেটিক পেশেন্টের কিন্তু এমনিতেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। একদম। সেই জন্য তার যাতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি মেইন যে বিষয়টা সেটা হচ্ছে তাকে প্রতি 3 ঘন্টা অন্তর কিছু না কিছু খেতে দিতে হবে। আচ্ছা, এই 3 ঘন্টা অন্তর এটা কি কোনো ফ্রুটস জাতীয় খাবার যদি বারবার দেওয়া হয় সেক্ষেত্রে কি ডায়াবেটিসের লেভেলটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে না, আর ফল জাতীয় এখানে যদি খাবার দুটো বেশি দেওয়া বিষয় হয়? খেয়াল রাখতে হবে। হুম হুম। জি, একটা হচ্ছে যে তার ব্লাড সুগার লেভেল আমাদেরকে চেক করে তারপরে ডিসিশন নিতে হবে যে আমরা কোন ফলটা দিব। জি। দুই হচ্ছে যে যদি ভমিটিং টেন্ডেন্সি বা ভমিটিং হয় পাশাপাশি ডায়রিয়া থাকে তাহলে কিন্তু তার সুগার ফল করে যেতে পারে। হুম হুম। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে সুগারটা কমে গিয়েছে, সেই জন্য আমরা ব্লাড সুগার চেক করে তারপরে ফলটা দিলে ভালো হয়। যদি কারো ব্লাড সুগার খুব বেশি মাত্রা অতিরিক্ত থাকে হুম হুম। সেক্ষেত্রে আমরা যেইগুলো হাই জিআই ফ্রুটস আছে, যেমন পেঁপেতে খুব বেশি ব্লাড সুগার বাড়ে, কলাতে বাড়ে, হুম। তারপর হচ্ছে প্রমিগ্রেনেট মানে আনার যেটা ডালিম এটাতেও বাড়ে, সেক্ষেত্রে আমরা সেই ফলগুলো দিব যে ফলগুলো তার ব্লাড সুগার বাড়াবে না। আচ্ছা আচ্ছা। যেমন হচ্ছে আমরা জাম্বুরা দিতে পারি, হুম আমরা দিতে পারি, আমড়াটা ব্লেন্ড করে বা জাম্বুরাটা ব্লেন্ড করে দিতে পারি। হুম। আচ্ছা, আর এই যাদের হাইপারটেনশন আছে, প্রেশারের সমস্যা, তাদেরকে সবসময় বলা হয় যে আপনি ডিমের কুসুমটা বাদ রেখে শুধু সাদা অংশটা খাবেন। আসলে সেই ক্ষেত্রে কি কোনো রকম সমস্যা হবে যদি সে ডিমের কুসুম সহ খায় কোনো কারণে? আমি বলবো যে যদি সে হাইপারটেনসিভ পেশেন্ট হয়ে থাকে ডিমটা সে খাবে, কুসুম সহই খেতে পারে, কিন্তু হুম হুম। উইদাউট সল্ট। সল্টটা আচ্ছা। ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই হুম। সময়। আর ডিমটা সে ভেজে না খেয়ে সেদ্ধ খেলো, এটাতে আর একটু ভালো হয়। কুসুমটা কি খাবে যেহেতু নাকি কুসুম ডেঙ্গু বাদ হলে রেখে কি হয়, আমরা শুধু অনেক বেশি ডিমের সাদা অংশটা খাবে?
না, ডিমের সাদা অংশ যদি দেখা গেল যে তার ব্লাড প্রেশার খুবই বেশি, আনকন্ট্রোল কন্ডিশন, সেক্ষেত্রে সে 2টো ডিমের সাদা খেয়ে ফেলুক। আর যদি তার ডায়াবেটিস মানে সরি তার প্রেশারটা যদি কন্ট্রোলে থাকে, যে তার কন্ট্রোলে আছে, সেক্ষেত্রে কিন্তু সে ডিমটা কুসুম সহ খেতে পারে, যদি তার ইনডাইজেশনের কোনো ইস্যু না থাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ডেঙ্গু হলে কি খাবেন এই বিষয় নিয়ে আরো বেশি কথা বলবো, কিন্তু আমাদের সময় হয়ে গেছে একটা ছোট বিরতি নেওয়ার। দর্শক, সময় হয়ে গেলে ছোট্ট একটি বিরতি নেওয়ার, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম ডেঙ্গু হলে কি খাবেন এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন শাইলা পারভিন পপি, পুষ্টিবিদ, নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল, এবং একই সাথে আমাদের অনলাইনেও যুক্ত আছেন জাহিদা সুলতানা, পুষ্টিবিদ, জামালপুর ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। শাইলা পারভিন পপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছেন আপনি? জি, আমরা ভালো আছি। আপনাকে দেখতে পেয়ে আমরা খুব বেশি উৎফুল্ল, কারণ আমরা আপনার কাছ থেকে অনেক বিষয়গুলো সম্পর্কে জানবো। আমরা জাহিদা সুলতান আপুর কাছে অনেকগুলো জেনেছি যে যাদের ডায়াবেটিক আছে তারা কি করবেন এবং জ্বর থাকা অবস্থায় কি কি খাবেন সেই বিষয়গুলো সম্পর্কে জেনেছি। তবে এই মুহূর্তে আপনার কাছে একটু জানবো, সেটা হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে অনেকে কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে এবং তাদের জ্বরগুলো যখন থাকছে অনেক বেশি তাপমাত্রা উঠছে এবং তারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ছে। এই সময়টা অভিভাবকরা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, তারা তাড়াহুড়ো করতে থাকেন, আসলে দ্বিধাগ্রস্ত থাকেন যে আসলে কোনটা খাওয়াবেন, কোনটা খাওয়ালে তার সন্তান সুস্থ হয়ে উঠবেন। ও শিশুদের ক্ষেত্রে আসলে ডায়েটটা কেমন হবে এই বিষয়টা যদি বলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কোশ্চেন। বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা মা বাবারা অনেক বেশি উদ্বিগ্ন থাকে যে কোনো কিছুতেই, বিশেষ করে ডেঙ্গু জ্বর যখন হয়, কারণ ডেঙ্গু জ্বর তো এখন সিমটম চেঞ্জ হয়েছে, অনেক সময় অনেক ধরনের বিপদ হয়ে যেতে পারে। তো এই কারণে যদি প্রথম থেকেই কেয়ারফুল থাকে বাচ্চাদের খাবারের ব্যাপারে, তাহলে কিন্তু বাচ্চাটা খুব দ্রুত সুস্থ হতে পারবে। একদম। যেমন বাচ্চারা তো জ্বরের সময় খেতে চায় না, এই কারণে বাচ্চাদেরকে তাদের পছন্দ মতো খাবারগুলো দিতে হবে। তবে অবশ্যই ঘরের তৈরি পুষ্টিকর খাবার, যেটা আমাদের এই ডেঙ্গু জ্বর সারাতে দ্রুত হেল্প করবে। একদম। কারণ যত ডিলে হয় তত কিন্তু সমস্যা তৈরি হয় এবং টেনশন বাড়তে থাকে, জটিলতা বাড়তে থাকে। তো শুরু থেকেই আমাদের সতর্ক হতে হবে ডেঙ্গু জ্বর কিনা সেটা জেনে সেই অনুযায়ী তাকে ডায়েট ম্যানেজমেন্ট করতে হবে। ঘরে তৈরি পুষ্টিকর খাবারের মধ্যে তাকে প্রথমে ক্যালোরি রিচ ফুড দিতে হবে, যেটা অল্প খেলেও দ্রুত কাজ করবে। যেমন ক্যালোরি রিচ ফুড হচ্ছে নরম জাউ ভাত, ওটার মধ্যে একটু তেল বা ঘি অ্যাড করতে পারে। আচ্ছা। নরম খিচুড়ি, যেটাকে আমরা পিসপাস বলি, অনেক সময় বাচ্চারা খেতে চায় না, কিন্তু একটু খিচুড়ি খেলে চাল ডাল সবজি এবং যদি মাছ মাংস অ্যাড করে দেওয়া হয়, আমরা ওইটাতে বেশি পরিমাণে ক্যালোরি পাই। আলাদা আলাদা করে ভাত ডাল সবজি না দিয়ে যদি আমরা খিচুড়ি দেই, তখন কয়েকটা খাবারের মিশ্রণে সেটা যদি অল্প খায়, ওইটা দ্রুত তার হেল্প করে। আর যদি এগুলো খেতে না চায়, তাকে তো তার খাবারের বৈচিত্র্য আনতে হবে, কারণ বাচ্চারা তো এক খাবার বারবার পছন্দ করে না। দুধ সুজি দেওয়া যেতে পারে, দুধ সাগু, দুধ বার্লি, পায়েস, ফিরনি, তারপরে পুডিং, এরকম মিক্সড খাবারে বেশি ক্যালোরি থাকে। আচ্ছা। এরকম খাবারগুলো যদি সে অল্প খায়, দ্রুত কাজ করবে। 2 থেকে 2.5 ঘন্টা পরে অল্প অল্প করে দিবে। আর দুধের তৈরি খাবার তো বললাম, দুধ জাতীয় খাবারে কাস্টার্ড হইতে পারে, দই হইতে পারে। এরপরে আসি ডিমের কথা। সরাসরি ডিম খেতে পারে, ভালো না লাগলে ডিমটাকে বিভিন্নভাবে দেওয়া যেতে পারে, যেমন পুডিং আকারে, স্যুপ আকারে। মাছ মাংস যদি পছন্দ না করে, চিকেন স্যুপ দেওয়া যেতে পারে। তারপরে মাছ খেতে না চাইলে মাছের চপ দেওয়া যেতে পারে। সোজা কথা, তাকে এই সময় তো ডেঙ্গুর সময় তো ক্যালোরি রিচ ফুড প্রথমে দিব, তারপরে দিব প্রোটিন রিচ ফুড। আচ্ছা। প্রোটিন রিচ ফুড এই সময় দ্বিগুণ হয়ে যায় জ্বরের সময়, বিশেষ করে ডেঙ্গু জ্বরের সময়। তো প্রোটিনের চাহিদা যেহেতু ডাবল হয়ে যায়, তার যে ক্যাটাবলিজম হয় টিস্যুগুলা মেরামত করার জন্য, ক্ষয় পূরণের জন্য প্রোটিন রিচ ফুডটা আমাদের বাড়াতে হবে। তো ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ মাংস দুধ ডিম আমরা ভ্যারাইটি আকারে দিব। আর হচ্ছে যদি এগুলো খেতে না চায়, সেকেন্ড ক্লাস প্রোটিন যেমন ডাল জাতীয় খাবার এগুলোও দিতে পারি। আর ফ্লুইডের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে, কারণ আমরা জানি যে জ্বরের সময় বিশেষ করে ডেঙ্গু জ্বরে তো হাই টেম্পারেচার থাকে, প্রচুর ফ্লুইড লস হয়, অনেক ঘাম হয়। তো এই ঘামের কারণে, ফ্লুইড লসের কারণে
ডিহাইড্রেশন হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হয়, প্রেশার লো হয়ে যায়। এই কারণে তাকে ফ্লুইডের পরিমাণটা বাড়ায় দিতে হবে। প্রথমেই কিন্তু আমরা তাকে তরল খাবার দিয়ে শুরু করব, তারপরে আধা তরল, তারপরে সলিড খাবার। তো গ্র্যাজুয়ালি আমাদের যাইতে হবে। তরল খাবারের মধ্যে পানির পাশাপাশি ফলের জুস হতে পারে, যেটা বললাম স্যুপ হতে পারে, ওটস স্যালাইন হতে পারে, কচি ডাবের পানি, লেবুর পানি, এগুলা তাকে ফ্লুইডের মানে ফ্লুইড ইনটেকটা এইভাবে দিতে হবে স্বাভাবিক রাখার জন্য। বিভিন্ন ধরনের ফল দেওয়া যাবে, তবে ডেঙ্গু জ্বরে ভালো হচ্ছে টক জাতীয় ফলগুলা। আচ্ছা, যে এগুলোতে ভিটামিন সি থাকে, এটা আমাদের রুচি বাড়ায়, এটা অ্যান্টিভাইরাল, তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এই কারণে এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তারপরে খাবারে যে আয়রনটা থাকে সেই আয়রনের শোষণটা বাড়িয়ে দেয়, যেই কারণে হিমোগ্লোবিন লেভেল যে কমতে থাকে ওইটা বাড়তে সাহায্য করে ভিটামিন সি জাতীয় ফলগুলা। লেবু হইতে পারে, মালটা হইতে পারে, কমলা হইতে পারে, আনারস হইতে পারে, জাম্বুরা, যেভাবে সে পছন্দ করে। না খেলে জুস করে বাচ্চারা সাধারণত ফল খেতে চায় না, সেই ক্ষেত্রে জুসটা দেওয়াটা খুব বেশি উপকার। ফলের জুস করে দেওয়া যেতে পারে। আর বিভিন্ন কালারের ফল, যেমন ভিটামিন এ রিচ ফ্রুটসগুলা, যেমন আম, কলা, পেঁপে, বিশেষ করে ড্রাগন ফ্রুটস, বেদানা, তারপর হচ্ছে আনার, এগুলো কিন্তু আয়রনের পরিমাণ বেশি। এগুলো আমাদের হিমোগ্লোবিন লেভেলটা বাড়িয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এই কারণে এই ফলগুলো অ্যাড করতে হবে। বাচ্চারা তো অনেক সময় শাক খেতে চায় না, একদম। এই কারণে যেহেতু বিভিন্ন ধরনের শাকে ভিটামিন কে থাকে, ভিটামিন সি থাকে, আয়রন থাকে, কিছু কিছু স্পেসিফিক শাক খাওয়ানোর চেষ্টা করতে হবে। সে যদি এমনিতে না খায়, বড়া করে খাওয়ানো যেতে পারে। বাচ্চারা কিন্তু অনেক ক্ষেত্রে ভাজা পোড়া খাবারটা কিন্তু খুব বেশি পছন্দ করে। ঘরে তৈরি খাবার হলে ভালো, বাইরে তো একই তেলে ভাজে, কিন্তু আমরা যদি ঘরে তৈরি করে দিতে পারি, সবজি বড়া, সাথে শাক অ্যাড করলাম, বিশেষ করে পালং শাক, তারপরে হচ্ছে ব্রকলি, লেটুস পাতা, ক্যাপসিকাম, এই ধরনের শাকে কিন্তু এগুলো হচ্ছে আয়রন রিচ, ভিটামিন কে সমৃদ্ধ, ফাইবার, ভিটামিন সি, সবগুলো আমরা একসাথে পাই। এই কারণে এই শাকগুলো যদি অ্যাড করা যায় তাহলে তার ইলেকট্রোলাইট ব্যালেন্স তো থাকবেই। এগুলাতে থাকা যে ফলিক অ্যাসিড, আয়রন, এগুলো হচ্ছে হিমোগ্লোবিন লেভেল বাড়াবে আর প্লেটলেটের সংখ্যাটা ঠিক রাখতে সাহায্য করবে, যাতে কমে না যায়। একদম। তো এইভাবে ভিটামিন মিনারেলস গুলো আমাদেরকে ফ্লুইডের পাশাপাশি অ্যাড করতে হবে। স্যুপের মধ্যে আমরা একটু ধনেপাতা দিয়ে দিলাম। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে পেঁপে পাতার জুস বা রসটা নাকি প্লেটলেট বাড়াতে সাহায্য করে। সে তো এমনি খেতে চাইবে না, আমরা একটু স্যুপের মধ্যে পেঁপে পাতা সামান্য পরিমাণে দিলাম। তো পেঁপে সব দিক থেকেই উপকারী। পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, পেঁপে পাতা, সবগুলোই কিন্তু ডেঙ্গু রোগে আমাদের প্লেটলেটের সংখ্যা ঠিক রাখতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুদের ক্ষেত্রে যেটা হয়, ডায়রিয়া হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। আসলে যদি ডায়রিয়া হয়ে যায়, যখন একদম সিভিয়ার লেভেলে হচ্ছে, তখন তো হাসপাতালে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন শুরুর দিকটা, তখন আসলে কিভাবে ঘরে খাওয়া দাওয়ার মাধ্যমে আসলে ব্যালেন্স করে বা একটু কমিয়ে নিয়ে আসা সম্ভব? এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অনেক সময় কিন্তু ডেঙ্গুতে ডায়রিয়া, পেট ব্যথা, বমি এগুলো হচ্ছে, হ্যাঁ হয়। তো এই ক্ষেত্রে তার যেটা হজম হবে না, শুরুতেই বলেছি সহজে হজম হয় এরকম খাবার দিতে হবে। তার যদি দুধ হজম না হয়, দুধ জাতীয় খাবারটা বাদ দিবে। অনেকে ডায়রিয়ার সময়, ডালটা তো ফাইবার সমৃদ্ধ খাবার, ডালটা হজম হয় না, ডাল জাতীয় খাবারগুলো বাদ দিবে। এবং যেগুলোতে সেলুলোজ বেশি থাকে, ফাইবার বেশি থাকে, ওই ধরনের সবজিগুলা বাদ দিতে হবে। যেগুলোতে লো রেসিডুয়াল আর কি, আঁশটা কম, সেটা দিতে হবে। যেমন আলু হইতে পারে, গোল আলু, মিষ্টি আলু, পেঁপে, লাউ, এগুলোতে ফাইবার কম, তো এগুলো সে খেতে পারবে। আর আরেকটা জিনিস, বাইরের খাবার বাচ্চারা অনেক পছন্দ করে, ওইটা ঘরে তৈরি করে দিতে হবে। এই সময়গুলো হজমই হবে না, কারণ তার তো ইমিউন সিস্টেম খারাপ হয় এই সময়। জাঙ্ক ফুড যেগুলা, ফাস্ট ফুড যেগুলা, যদিও শিশুরা বেশি পছন্দ করে, তারপরে যতটুকু সম্ভব ঘরেই তৈরি করে দেওয়া যায়। মানে ঘরে যদি একটু তৈরি করে দেওয়া যায় অল্প দিয়ে, তেল দিয়ে, কারণ ফ্যাট জাতীয় খাবার তো এই সময় হজম করা টাফ হয়ে যায়। এই কারণে তাকে ফ্যাট জাতীয় খাবার, ফাইবার জাতীয় খাবার সম্ভব কম দিতে হবে। আর এগুলোই কিন্তু আমাদের ডায়রিয়ার সময় মানে আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ এগুলো সহজে হজম হয় না। ডাল জাতীয়, ফাইবার জাতীয়। এবং তখন আলাদা করে কি দিবে? মানে যেমন বলে যে কাঁচা কলা দিলে নাকি পেটের যে নরম হওয়ার ব্যাপারটা শক্ত হয়, সেরকম কিছু কি অ্যাড করবে? সে ভাত খেলো,
ডালটা বাদ দিয়ে সবজি খিচুড়ি খেলে, যে আলু পেঁপে দিয়ে ধনেপাতা দিতে হবে, এটা ধনেপাতা আয়রনের লেভেল বাড়াতে সাহায্য করে। তারপর হচ্ছে তাকে চিকেন স্যুপ দেওয়া গেল। যদি দুধ হজম না হয়, এমনিতেই সুজি, সাগু, বার্লি, নরম জাউ ভাত, দুধটাকে অ্যাভয়েড করতে হবে তখন। এইভাবে তাকে একটু ব্যালেন্স করে দিতে হবে। আমি একটু জায়েদা সুলতানা আপু আপনার কাছে আসি, যে আমরা কিন্তু একটা কথা বেশিরভাগ বলছি যে এমনিতে যাদের ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে তাদের খুব কমনলি কিন্তু সবাই জানে যে প্লাটিলেট লেভেলটা কমে যায়, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, কিন্তু এর সাথে ইলেকট্রোলাইটের একটা যে ব্যালেন্স আমাদের শরীরে আছে যেটা আমাকে স্বাভাবিক থাকতে সাহায্য করছে, কিন্তু এই ইলেকট্রোলাইট ব্যাপারটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, বা অনেক দর্শক জানতে চান যে আসলে বিষয়টা কি খেলে আসলে কোনগুলো আলাদা আলাদা খেলে ইলেকট্রোলাইটটা ব্যালেন্স থাকবে, এই বিষয়টা যদি একটু বলেন আমাদের। ইলেকট্রোলাইট ব্যালেন্স বলতে যে আসলে সোডিয়াম এবং পটাশিয়ামটাকে আমরা, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড তিনটাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে যখন ডেঙ্গু হয়, ডেঙ্গুতে ডায়রিয়াল ইস্যু তৈরি হয় এবং সেই সাথে ভমিটিং একটা ব্যাপার থাকে, বমির একটা প্রবণতা থাকে, সেই জন্য কিন্তু আমাদের শরীর থেকে লবণ এবং পানি দুটোই বের হয়ে যায়। সেই জন্য আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে থাকে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কিন্তু চোখটা একটু ঝাপসা হয়ে যাবে, হাত পা ঝিমঝিম করবে, মানে খুবই শরীর উইক হয়ে যায় প্রচন্ড রকমের, এবং হাত পা সাথে মাসেল ক্রাম্পিংও হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা এটাকে ব্যালেন্স করতে পারি বিভিন্ন রকমের খাবার দিয়ে, যেমন ওআরএস স্যালাইন, ওরাল স্যালাইন যেটা, সেটা খেতে পারে, কোকোনাট ওয়াটার খেতে পারে, তারপর হচ্ছে সে আমি একটু আগে বলেছিলাম যে গুড়ের শরবত হতে পারে, কারণ গুড়ে কিন্তু পটাশিয়াম, মানে গুড়ে যেহেতু লবণ দেয়া থাকে সেই জন্য কিন্তু হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করবে। জি। আর হচ্ছে পাশাপাশি যদি হচ্ছে বিভিন্ন ফলের জুস দেয়া যায়, কারণ ফলে পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে, স্পেশালি পাকা ফলগুলো যদি দেয়া যায়, এবং টক ফল, সাইট্রাস ফলেও কিন্তু পটাশিয়ামের মাত্রাটা খুব বেশি থাকে, ইভেন ডালেও পটাশিয়ামের মাত্রা ভালো থাকে। এর জন্য এই খাবারগুলো একটু ঘন ঘন দিলে ইলেকট্রোলাইটের যে ব্যালেন্সটা সেটা কিন্তু আসলে ঠিক রাখাটা সম্ভব। শায়লা পারভিন পপি, আপনার কাছে এটা আসি, যে যেসব মায়েরা গর্ভকালীন সময় যদি কোনো কারণে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যায়, তাদের যে নিউট্রিশনাল যে ব্যালেন্সটা সেটা কি স্বাভাবিক মানুষের মতনই হয়, নাকি তাদের ক্ষেত্রে কিছুটা আলাদা করতে হবে? কিছুটা তো আলাদা হবেই, কারণ ডেঙ্গু জ্বরে তো কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। নরমালি তো আমরা প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনে নরমাল মানুষের তুলনায় একটু আলাদা হয়, একটু বাড়তি খাবার কিছুটা দিতে হয়, খাবার বাড়তি করে দেই। একদম। তো ডেঙ্গুর ক্ষেত্রেও এই ব্যাপারগুলো সতর্ক থাকতে হবে। যেমন প্রেগন্যান্সিতে সবার আগে তাকে মেক শিওর করতে হবে ফ্লুইড জাতীয় খাবার, যাতে ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে, তার ডিহাইড্রেশন না হয়, তার হচ্ছে ফ্লুইডের পরিমাণটা ঠিক থাকে, কারণ বাচ্চা পেটে থাকা অবস্থায় কিন্তু পানির পরিমাণটা ঠিক রাখতে হয়। একদম। তরল খাবার সে খাবে, অনেক সময় প্রেগন্যান্সিতে পেশেন্টরা খেতেই পারে না, সে যদি তরল খাবার 2.5-3 ঘন্টা পর পর অল্প অল্প করে খায়, তো সেই ক্ষেত্রে এই যে ওরসালাইন, ডাবের পানি, লেবুর পানি, স্যুপ, নরম জাউ ভাত, নরম খিচুড়ি, এগুলো খেতে পারে নাম্বার 1। আর প্রেগন্যান্সিতে কিন্তু প্রোটিনের চাহিদাটা বেড়ে যায়, একদম 15 থেকে 20 গ্রাম প্রোটিন বেশি খেতে হয়, বেশি নিতে হয়। হ্যাঁ, তো প্রেগন্যান্সিতে সেইটা মেক শিওর করবে যাতে মাছ, মাংস, দুধ, ডিম এই ফার্স্ট ক্লাস প্রোটিনগুলো খায়, পাশাপাশি সে সেকেন্ড ক্লাস প্রোটিন খেতে পারবে। ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, তো ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা বেড়ে যাওয়ার কারণে 30 গ্রাম ক্যালসিয়াম প্রোটিন জাতীয় রিচ ফুড খেতে হবে। যেমন ক্যালসিয়াম জাতীয় খাবার হচ্ছে দুধ জাতীয় খাবার, তারপরে ছোট মাছ, কাঁটাসহ মাছ, এই ধরনের খাবারগুলো ইনটেক করতে হবে যাতে ক্যালসিয়ামের পরিমাণ ঠিক থাকে। আর এই ক্যালসিয়াম শোষণে হেল্প করে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে, যেমন সামুদ্রিক মাছ, মাশরুম, তারপরে ডিম, আর সবচেয়ে ন্যাচারাল সোর্স হলো ভিটামিন ডি এর সূর্যের আলো লাগাবে, তবে টাইমটা কিন্তু ঠিক রাখতে হবে, সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে হলে ভালো হয়। মানে এমন না যে দুপুরে পরে বা বিকেলে রোদটা কাজে দিচ্ছে, বিকালে বা 10টার আগের রোদে কিন্তু আমরা ভিটামিন ডি ওইভাবে এর পরিমাণটা বেশি থাকে, এর পরিমাণটা কম থাকে, পাবো না ওইভাবে প্রপারলি পাবো না। তো ওই সময় 10টা থেকে 1টার মধ্যে 10 থেকে 15 মিনিট রোদ লাগালো। এরপরে আসে আয়রন রিচ ফুড, কারণ আয়রন রিচ ফুডটা ইনটেক বাড়াইতে হবে, কারণ হচ্ছে গর্ভস্থ শিশু মায়ের কাছ থেকেই আয়রনটা নিয়ে আসে, 4 মাস পর্যন্ত সে মায়ের কাছ থেকেই যে আয়রনটা স্টোরেজ করে নিয়ে আসে, ওইটাই সে মানে কাজে লাগে তার। এই কারণে আয়রন রিচ ফুডের মধ্যে যেটা প্রথমে বলবো, কলিজা, ডিম,
মুরগির মাংস, গরুর মাংস, চর্বি বাদ দিয়ে খাবে গরুর মাংসটা। তো এই ধরনের আয়রন রিচ ফুড খেতে হবে। আর নন হিম আয়রনের মধ্যে কচু শাক, পালং শাক, লেটুস পাতা, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন ড্রাগন, আঙ্গুর, কিশমিশ, খেজুর, আম, কলা, এগুলো খেতে হবে। আর আয়রন রিচ আয়রনের পরে আসে আয়োডিন। আয়োডিন যুক্ত খাবার খেতে হবে যাতে বাচ্চাটা জন্মগত কোনো ত্রুটি নিয়ে না জন্মায়। তো আয়োডিন জাতীয় খাবারের মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ, কলা, ডাবের পানি ইত্যাদি, আয়োডিনযুক্ত লবণ, এগুলো খাবে। ফলিক অ্যাসিড, ভিটামিন B12, ফলিক অ্যাসিডের অভাবেও কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে। এই কারণে ফলিক অ্যাসিড জাতীয় খাবার রাখতে হবে। ডিম, কলিজা, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, এগুলো রাখতে হবে তার খাবারের তালিকায়। এইভাবে যদি সে খাবারটা, ভিটামিন B12 মাছ, মাংস, দুধ, ডিমে পাওয়া যায়। তো আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এই সবকিছুই আমাদের রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে, এগুলা মাস্ট লাগবে। এবং তাকে ল্যাকটেটিং মাদার যারা হচ্ছে শিশুকে ল্যাকটেটিং এর পর্যায়ে আছেন তাদের ক্ষেত্রে তো সেমই হবে যে তাদের এই উৎসগুলো বেশি প্রয়োজন হবে। হ্যাঁ, এবং সে যেহেতু ল্যাকটেটিং মাদার, তাকে দুধ জাতীয় খাবারটা বাড়িয়ে দিতে হবে, যেটাতে বুকের দুধ বাড়ে। পানি জাতীয় খাবারটা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এবং সবজির ক্ষেত্রেও, হ্যাঁ, প্রেগন্যান্সিতে যদি সে মাছ, মাংস আগে 3 পিস করে খায়, এখন একটু 4 পিস করে খাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা জানলাম আসলে যে ডেঙ্গুতে যারা পজিটিভ হচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন সেই পর্যায়ে কি খাবেন বা কিভাবে সুস্থ থাকবে, তাদের ডায়েটটা কেমন হবে। আমরা একটা ছোট্ট বিরতি থেকে এসে জানবো যে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে গেলে তারপরে তার ডায়েট চার্টটা কি হবে সেই বিষয়ে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, আর সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা কথা বলছি ডেঙ্গু হলে কি খাবেন সে বিষয় নিয়ে। বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন শায়লা পারভিন পপি এবং একই সাথে আমাদের অনলাইনে আছেন জাহিদা সুলতানা। আমরা ডেঙ্গু হওয়াকালীন মানে আক্রান্ত হওয়ার সময় কি কি খাবে বা কি কি করবে সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। এখন ডেঙ্গু থেকে আক্রান্ত হয়ে যখন সুস্থ হয়ে যাচ্ছেন একজন ব্যক্তি, এরপরেও তার নানা রকম শারীরিক পরিবর্তন থাকে, যেমন শরীরে ব্যথা থাকে, দুর্বলতা থাকে, অনেক উইকনেস থাকে। আসলে এই সময়টা দ্রুত সুস্থ হওয়ার জন্য বা শরীরটাকে ব্যালেন্স করার জন্য তার ডায়েটটা আসলে কিরকম হবে? থ্যাংক ইউ সো মাচ। আসলে ডেঙ্গু চলাকালীন সময় কিন্তু আমরা অনেক উদ্বিগ্ন থাকি যে দ্রুত যাতে সারার পরে কিন্তু আমরা অনেকেই মানে টেনশন ফ্রি হয়ে যাই, নিজের দিকে খেয়াল করি না। কিন্তু ডেঙ্গুর কিন্তু প্রবলেমটা হয় ভালো হওয়ার পরপরই। অনেকে শকে চলে যায়, প্রেশার লো হয়ে যায়, অনেকের বমি, পাতলা পায়খানা এগুলো শুরু হয়ে যায় ভালো হওয়ার পরপরই, র্যাশ পড়ে। তো এই কারণে কিন্তু আমাদের সেই সময়টা আরো বেশি সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে এবং তাকে ব্যালেন্স ডায়েট করতে হবে। তা আমরা ডেঙ্গু থাকা অবস্থায়, জ্বর থাকা অবস্থায় তো লিকুইড খাবার খেতে বলি। তো লিকুইড খাবার পরে সে তো নরম খাবার খাবে, তারপরে হচ্ছে শক্ত খাবারে যাবে। তো রিকভারি স্টেজেও কিন্তু তাকে সহজে হজম হয় নরম খাবারগুলাই নিতে হবে। যেমন যদি আমি ডায়েট প্ল্যান বলি, যেমন সকালের দিকে সে যদি কার্বোহাইড্রেট হিসেবে ভাত বা রুটি খায়, এই সময়ে সে নরম আটার রুটি খাবে। ভাত খেতে পারে পরিমাণ মতো, এইটার সাথে সে ডিম নিতে পারে, সবজি খাবে, মিক্সড সবজি খাবে। সকাল দুপুরের মাঝখানে সে দুধ বা দইয়ের তৈরি একটা খাবার খাবে, সাথে একটা ফল খাবে, যা যা আমরা বললাম যে টক জাতীয় ফল থাকবে যেগুলো আমাদের ভিটামিন সি সমৃদ্ধ। তারপরে একটা মিষ্টি ফল রাখবে, সিজনাল মিষ্টি ফল, আম, কলা, যেগুলো আমাদের হিমোগ্লোবিন লেভেল বাড়াতে সাহায্য করবে। যদি 3 ঘন্টা পর পর খাই তাহলে কিন্তু প্রেশারটাও লো হবে না এবং পরিমাণটা ঠিক রাখতে পারবো। দুপুরবেলা পরিমাণ মতো ভাত বা খিচুড়ি খাবে, তখনও সে যদি শক্ত ভাত না খেয়ে নরম জাউ ভাত বা নরম খিচুড়ি খায়, এটার সাথে সে যদি সামান্য একটু তেল বা ঘি মিক্স করে নেয়, তারপরে মাছ, মাংস, ডিম যেটা সে খেতে পারে প্রোটিনের সোর্স হিসাবে সেটা রাখবে। সবুজ শাকসবজি যেগুলো বললাম, পালং শাক, ক্যাপসিকাম, ব্রকলি, এই ধরনের সবজি রাখবে। খাবারের সাথে অবশ্যই লেবু অ্যাড করে খেতে হবে যাতে আয়রনটা শোষণ হয়। তখনও সে কলিজা রাখবে সপ্তাহে 2 দিন, আর অন্যান্য দিন সে রেড মিট রাখতে পারে, মাছ, মাংস রাখতে পারে। বিকালের দিকে সে একটা স্যুপ খাবে যেটা খুব দ্রুত এনার্জি দিবে, অথবা দুধের তৈরি খাবারও খেতে পারে। রাতে সে ভাত বা রুটি খেলো, সাথে মাছ, মাংস,
সবজি এবং শোবার আগে আবার 1 কাপ দুধ খেয়ে যদি ঘুমায়, দুধ বা দুধের তৈরি একটা খাবার 3 ঘন্টা পর পর যদি একটা ব্যালেন্স ডায়েটে চলে আসে, তাহলে কিন্তু তার আর ওই প্রেসার ফল করা বা আদার্স যে সিমটমগুলো হয় সেটা কিন্তু হবে না, কিন্তু কমে আসবে। এবং এই ব্যালেন্স ডায়েটটা বেশ কিছুদিন কিন্তু তাকে মেইনটেইন করতে হবে। যেগুলো আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, সেগুলো তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে। বিভিন্ন কালারফুল শাকসবজি, আয়রন রিচ ফুড, ফলিক অ্যাসিড রিচ ফুড, প্রোটিনটা মেইনলি ঠিক রাখতে হবে। তাহলে কিন্তু কালারফুল যে সবজি বা ফলগুলো আছে সেগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় তাকে রাখতেই হবে। এটাকে রাখলে তার ব্যালেন্সটাকে সে সমানভাবে পালন করতে পারবে। আমি একটু জাহিদা সুলতান আপনার কাছে আসি। এই যে আমরা কথা বলছিলাম যে আসলে এটা খেতে হবে, সেটা খেতে হবে, ব্যালেন্স ডায়েট নিতে হবে, কিন্তু এরপরেও কিছু কিছু খাবার থাকে যেগুলো আসলে আমাদের শরীরের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। তারপরেও যখন সে বেশি অসুস্থ থাকছে, মানে ডেঙ্গু রোগেও যদি আক্রান্ত থাকে বা তার পরবর্তীতেও শরীর যখন অনেক বেশি দুর্বল হয়ে থাকে বা নানা রকম সমস্যা তৈরি হয়, এই সময় স্পেসিফিক করে কি কি খাবার আসলে খাওয়া যাবেই না, এরকম যদি কিছু থাকে আমাদেরকে একটু বলবেন। জি, ধন্যবাদ। ডেঙ্গু রোগী যখন রিকভার হয়ে যায় তখন তার মেইনটেনেন্স ডায়েটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সে কেবলমাত্র ডেঙ্গু থেকে রিকভার করেছে তার মানে এই নয় যে সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। সবচেয়ে বড় কথা, এই সময় তাকে কোনো রকম স্পাইসি এবং অয়েলি ফুড খাওয়া যাবে না, খুব বেশি ডিপ ফ্রাই কোনো খাবার খাওয়া যাবে না যেগুলো তার জিআই ট্র্যাক্টকে ডিসকমফোর্ট করে ফেলবে। তার মানে সহজে হজম হবে এই ধরনের খাবার খাওয়াটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এবং যেটা শায়লা আপু বললেন, অল্প পরিমাণে বারবার খাবারটা খেতে হবে, ক্যালোরি ডেন্স কিন্তু ইজিলি ডাইজেস্টেবল ফুড হতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। ম্যাগনেসিয়ামটা এই সময় খুব বেশি প্রয়োজন, জিঙ্ক, কারণ তখন জিঙ্ক জাতীয় খাবারগুলো মুখের রুচি বাড়াতে সাহায্য করবে। ম্যাগনেসিয়াম আপনার আমাদের এনার্জি লেভেল ঠিক করতে সাহায্য করবে, মানে এনার্জি প্রোডাকশনে মূলত সাহায্য করে। পাশাপাশি যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট মানে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো অবশ্যই লাগবে। আর অ্যাভয়েড করার জন্য অবশ্যই যত রকমের অয়েলি খাবার আছে এবং স্পেশালি বাইরের খাবারগুলো একদমই অ্যাভয়েড করতে হবে। আর এই সময় আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা যে ডেঙ্গু পেশেন্টের কিন্তু লিভার ফাংশন একটু ইম্পেয়ার হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে তার এসজিপিটি লেভেলটা একটু বেড়ে গিয়েছে। সেই জন্য তাদেরকে আমরা বলি যে অয়েলি খাবার যেগুলো আছে, ইভেন গরুর মাংস, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পরোটা, এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়। তেল জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করবে। তবে চা বা কফি খাওয়ার যে ব্যাপারটা, এটা অনেকের মধ্যে একটা মানে প্রতিদিন খাওয়ার মতন একটা ব্যাপার হয়, না খেলে শরীরের মধ্যে অন্যরকম একটা কাজ করে, খারাপ লাগছে এরকম একটা ব্যাপার, সেক্ষেত্রে কি খাওয়া কি সম্ভব? জি, চাটা সে খেতে পারে, তবে এই সময় হার্বাল টি হলে সবচেয়ে ভালো হয়। বিভিন্ন রকমের হার্বস মিশ্রিত যে টি গুলো আছে, এটা তার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে সাহায্য করবে। সে চায়ের ভেতরে আদা রস দিতে পারে। আদা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আছে, সেই সাথে হলুদের গুঁড়ো দিতে পারে, গোলমরিচ দিতে পারে। গোলমরিচ তার ডাইজেশনে হেল্প করবে। তারপর হলুদের গুঁড়ো তার অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ভাইরাল প্রপার্টিজ আছে। তার মানে যখন একটা হার্বস টি যখন সে খাবে তখন এটা তার জন্য, শরীরের জন্য টোটালি তার হেলদি হবে, আনহেলদি না। তবে এই সময় দুধটা কিংবা কফি জাতীয় খাবার, মানে যেগুলো আমরা খুব বেশি দুধ এবং চিনি দিয়ে খাই, এই ধরনের খাবার অ্যাভয়েড করাটাই ভালো হবে। জি, অনেক ধন্যবাদ। শায়লা পারভিন, আপনার কাছে আসি। যে গ্রিন টির কথা সবাই বলেন যে গ্রিন টি শরীরের জন্য খুবই ভালো এবং একটু উপাদেয় পানীয় বলা হয়। গ্রিন টি কি কোনোভাবে আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে উপকার দিতে পারে? হ্যাঁ, অবশ্যই উপকার দিতে পারে। গ্রিন টি তো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এটাতে ভিটামিন সি, ভিটামিন ই সমৃদ্ধ। তো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার তো আমাদের হেল্প করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে। আমাদের বডিতে যে ফ্রি রেডিকেলগুলো তৈরি হয় সেটা কিন্তু ড্যামেজ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। তো সেই ক্ষেত্রে গ্রিন টি অনেক ভালো। এবং আমরা যদি যে কোনো চা, নট অনলি গ্রিন টি, যদি রং চাও খেতে চাই, হালকা লিকারে খেতে পারবো। এবং এগুলোর সাথে যে আদা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর গোলমরিচ, জিরা, হলুদ, এগুলো কিন্তু এই মশলাগুলো কিন্তু আমরা চায়ের সাথে অ্যাড করে খেতে পারি। এগুলো আমরা একটু জাল দিয়ে যদি রেখে দিই, ওটার মধ্যে গ্রিন টি ব্যাগ দিয়ে খাই, র টি ব্যাগ দিয়ে খাই, খাওয়ার সময় একটু লেবু অ্যাড করে খাই, তাহলে কিন্তু এনার্জি বুস্ট করার জন্য ওই যে আদার পানি, যেটা এটার কথা সবসময় বলা হয় যে আদা পানিটা খেলে নাকি খুব দ্রুত এনার্জি বুস্টিং হয়, তারপর ইমিউনিটি বুস্টিং হয়। এই বিষয়টা কি আসলে? আদা তো আমাদের ডাইজেশনে হেল্প করে। আর যে গরম মশলাগুলোর কথা বললাম, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো তো অ্যান্টিব্যাকটেরিয়াল
এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি। আমাদের যে ইনফ্ল্যামেশন হয় জ্বরের সময়, সেই ইনফ্ল্যামেশন কমাতে কিন্তু এগুলো হেল্প করে। এবং রসুনে থ্রম্বোক্সিন আছে, এইটাও আমাদের ইনফ্ল্যামেশন কমায়। জুস আকারেও তাহলে নিতে পারি, তাই তো? চায়ের মতন গরমে হতে হবে তা না, চাইলে কেউ ঠান্ডা পানিতে বা এটা ফ্রিজিং করে খাওয়াটা সম্ভব। হ্যাঁ, যদি চাও খেতে না চায়, অনেকের ঘুমের সমস্যা, চা খেতে চায় না, বা অনেকে গ্রিন টি লাইক করে না, তারাও যদি এই গরম মশলাটা গরম মশলা পানি খায়, এটা হেল্প করে। এবং হলুদ, এক ছিটা হলুদ অ্যাড করে খেতে পারবে, তরকারিতেও হলুদ খেতে পারে, এইটাও কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাগুণ সম্পন্ন। এইটাতে থেকে আসলে আমাদের শিশুদের যারা আছেন, যারা ধরেন আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু রোগে, তাদের ক্ষেত্রেও কি দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। শিশুদের মানে কোন বয়স থেকে আসলে দেওয়াটা বেশি ভালো হয়? বাচ্চাদেরকে তো আমরা এই পানিটা দিতে পারি, মশলার পানি। আর যদি সে চা খেতে চায়, আমরা হালকা লিকারে 1-2 বার দিতে পারি। এটা তো মানে ক্যাফেইন তো বেশি খেলে আবার ওইটা হচ্ছে আমাদের ডিহাইড্রেশন তৈরি করবে। ক্যাফেইন তো সবার জন্য বেশি খেলে ক্ষতি, বাট আমরা 2 বার খেতেই পারি। আচ্ছা, একটা লিমিটেশনের মধ্যে রাখলে এটা আমার শরীরের জন্য কিন্তু লিকারটা যদি কম হয় তাহলে কিন্তু কড়া লিকার যাতে না হয়। আচ্ছা, কড়া লিকার না হয়, হালকা হলে সেটা শরীরের যে ইমিউনিটি আছে সেটাকে বুস্টিং করতেও অনেকটা হেল্প করছে। আর ডেঙ্গু রোগে আক্রান্ত হলে খুব কমন একটা জিনিস, যেটা আমরা শুরু থেকে আমরা আলোচনা করেছি, যে প্লাটিলেট লেভেল অনেক কমে যাচ্ছে। এটা নিয়ে সবাই বেশি আতঙ্কিত হয়েছেন। এটাকে বাড়ানোর জন্য আসলে কি কি খাবারগুলো খাওয়া যায়? আমরা অলরেডি কথা বলেছি, তারপর আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি। সবাই তো আমরা প্লেটলেট একটা রক্তকণিকা, WBC, RBC এবং প্লেটলেট। তো ডেঙ্গু রোগে যেটা হয় যে প্লেটলেট সংখ্যাটা কমতে থাকে, হিমোগ্লোবিন কমতে থাকে। এই কারণে আমরা এই ব্যাপারে একটু যদি সতর্ক থাকি, যে কিছু স্পেসিফিক খাবার রাখি প্লেটলেটের সংখ্যা যেটা মানে ঠিক রাখতে সাহায্য করে, তাহলে কিন্তু হেল্প হয়। যেমন প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আয়রন সমৃদ্ধ যেই খাবারগুলো। আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে আসে মাছ, মাংস, ডিম এবং কলিজা। এটা হচ্ছে হিম আয়রন। নন হিম আয়রনের মধ্যে পালং শাক, তারপরে ব্রকলি, এই ধরনের পালং শাক, ব্রকলি, লেটুস পাতা এবং ক্যাপসিকাম, এগুলো স্পেসিফিক। এগুলো হচ্ছে ভিটামিন কে আছে এগুলাতে, পালং শাকে, ব্রকলিতে ভিটামিন সি থাকে, ফাইবার থাকে। এগুলো কিন্তু প্লেটলেটের সংখ্যা ঠিক রাখে, আবার হিমোগ্লোবিনও বাড়ায়। ফলের মধ্যে স্পেসিফিক যদি কিছু একদম ফিক্স রাখি, আনার, বেদানা, এগুলোও আমাদের প্লেটলেটের সংখ্যা ঠিক রাখে। মিষ্টি কুমড়ার বীজ, মিষ্টি কুমড়া, গাজর, এগুলোতে থাকা ভিটামিনে হেল্প করে। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ব্রকলি, ভিটামিন কে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দুইটাই আছে। তো এইটাও, এই ভিটামিন কে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যে রক্তক্ষরণ যে হয় ডেঙ্গুতে অনেক সময়, রক্তক্ষরণের প্রবণতাটা কমিয়ে দেয়। এইগুলোর পাশাপাশি আমাদেরকে পানির পরিমাণ সবার আগে ঠিক রাখতে হবে, কারণ পানি আমরা সবসময় বেশি খেতে বলি, কিন্তু এটা তো একটা নির্দিষ্ট পরিমাপ আছে, যে না এতটুকু পরিমাণ আর এত এই মানুষের জন্য কার্যকরী, সেটা ব্যালেন্সটা যদি একটু বলেন আমাদেরকে। মিনিমাম তো আমরা 2-2.5 লিটার পানি খেতেই বলি। জ্বরের সময় 3-3.5 লিটার পানি খেতে পারি প্রাপ্তবয়স্ক। বাচ্চাদের ক্ষেত্রে কমবে এর চেয়ে, কারণ এই সময় তো আমাদের জ্বরের সময় প্রচুর সোয়েটিং হয়। একদম টেম্পারেচার, পানি যখন বেশি খাবো আমরা, এটা আমাদের টেম্পারেচার কমাতে হেল্প করবে। ইউরিনের মাধ্যমে, ঘামের মাধ্যমে যেই বজ্র পদার্থগুলো আছে সেগুলো বের করে দিয়ে পানি শরীরকে ডিটক্সিফাইড করে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, ডিহাইড্রেশন হতে দেয় না। তো প্রথমে আমাদেরকে পানিটা যদি মেপে রাখি, ঘুম থেকে উঠে যে আমি সারাদিনে এই 2-2.5 লিটার পানি খাবো, তাহলে কিন্তু মানে পানির পরিমাণটা ঠিক রাখা যায়। আচ্ছা, এই যে আপনি বললেন যে 2 থেকে 3 লিটার পানি যেটা খাবে, এটা কি একবারে খাওয়া সম্ভব, বা দুপুরের মধ্যে কি খাবে, নাকি সারা দিন এটাকে অল্প অল্প করে? সারা দিনে অল্প অল্প করে খাবে, মানে একবারে না খেয়ে আমাকে পরিমাণ মতো 1 ঘন্টা পর পর 1 গ্লাস করে পানি খেলো। পানি খেতে তো সবসময় ভালো লাগে না, পানি জাতীয় খাবার খেলেও হবে। সেটা জুস, যেটা লেবুর পানি, ডাবের পানি, এইসব খাবে। তারপরে এই যে স্যুপ বললাম, স্যুপটা যদি পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, এগুলা খেতে হবে প্লেটলেটের সংখ্যা ঠিক রাখার জন্য। স্যুপের মধ্যেও সে এই পানির গুণাগুণটা পাচ্ছে, পানির পরিমাণ পেয়ে যাচ্ছে। জি, শায়লা পারভিন পপি এবং জাহিদা সুলতানা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ নেক্সাস টেলিভিশন এবং শারমিন আপুকে
সবাই অনুষ্ঠানটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে ডেঙ্গুর এই সময়টা কিন্তু নিজেদের একটু সচেতন থাকতে হবে। আপনার বাড়ির আশেপাশে এবং ঘরের মধ্যে কোথাও পানি জমতে না দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু একটু খেয়াল করে দেখতে হবে যে আসলেও কোথাও জমছে কিনা। আর মশা যাতে কামড় না দেয় তার জন্য তো পর্যাপ্ত ব্যবস্থা আপনাকে নিতেই হবে। সেই বিষয়টা যদি সচেতন থাকতে পারেন তাহলে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একদমই কম। আর যদি আক্রান্ত হয়েও যান, আমাদের বিশেষজ্ঞ অতিথিরা কিন্তু বললেন কি কি করলে আপনি সুস্থ থাকবেন, তাই ডায়েটটা একটু ফলো করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।